প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের দুটো ক্লাসে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গসমূহ, যেমন নির্বাহী বা শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এগুলো আলোচনা করেছি এবং গত ক্লাসে আমরা নির্বাহী বিভাগের ক্ষমতায় রাষ্ট্রপতির পদমর্যাদা, রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী এগুলো আলোচনা করছি। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সেই নির্বাহী বিভাগের ক্ষমতার আরেকটি অংশ, অর্থাৎ প্রধানমন্ত্রীর পদমর্যাদা, ক্ষমতা ও কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীরা, ছবিতে আমরা যাকে দেখছি তোমরা নিশ্চয় সবাই তাকে চেনো। তিনি জননেত্রী শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী এবং তিনি হলেন বাংলাদেশের 14তম প্রধানমন্ত্রী। এবং আমরা জানি যে বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থায় তিনি প্রধান বা সরকার প্রধান হিসেবে দায়িত্বরত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসে অষ্টম শ্রেণীতে সরকারের যে শ্রেণী বিভাগ পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে গণতান্ত্রিক সরকার দু ধরনের হয়, রাষ্ট্রপতি শাসিত ও মন্ত্রিপরিষদ শাসিত। বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান এবং সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকারের সর্বোচ্চ পদ হিসেবে স্বীকৃত। আমরা সেই সর্বোচ্চ পদ প্রধানমন্ত্রী, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদমর্যাদা এবং তার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি বলা হয়ে থাকে যে সরকার প্রধান, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান হিসেবে রয়েছেন, অর্থাৎ সংবিধান অনুযায়ী সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত হন। প্রিয় শিক্ষার্থীরা, এটি আমরা বললাম যে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশের সরকার প্রধান হবেন একজন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী শেখ হাসিনা বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত আছেন। প্রিয় শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রী সরকার যখন গঠন করেন, অর্থাৎ তার সরকারে যারা অন্যান্য মন্ত্রীরা থাকেন তাদেরকে সহকারে তিনি সম্মিলিতভাবে মহান জাতীয় সংসদে তাদের নীতি নির্ধারণ ও কর্মপন্থা উপস্থাপন করেন। প্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্রপতি সাধারণত সংসদের অধিকাংশ সদস্যের আস্থাভাজন সাংসদকেই বা সংসদ সদস্যকেই প্রধানমন্ত্রী নিয়োগ করেন, অর্থাৎ একটি সাধারণ নির্বাচনে যে রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা জয়ী হয়, সেই রাজনৈতিক দলের যিনি নেতা থাকবেন তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেন। এটি সংবিধানে সুনির্দিষ্ট করা আছে। প্রধানমন্ত্রী হবেন সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং মন্ত্রিসভারও প্রধান হিসেবে কর্মরত বা দায়িত্ব প্রাপ্ত। প্রিয় শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করেন, অর্থাৎ সরকার গঠনের শুরুতেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নির্বাচন করার পর বা নিয়োগ প্রদান করার পর প্রধানমন্ত্রী তার বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন বা সংসদের যদি তিনি আস্থা হারান, তাহলে তার সরকারের পতন ঘটে, অর্থাৎ প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদ সহ সকলেই পদত্যাগ করতে বাধ্য হন। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে এই শাসন ব্যবস্থা পরিচালিত হয়, অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থাটি পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদমর্যাদা অনেক উপরে। যদিও রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন, তারপরেও সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী মুখ্য ভূমিকা পালন করেন। এ কারণে প্রধানমন্ত্রীর পদমর্যাদা অনেক উপরে। প্রধানমন্ত্রী যদিও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, তারপরেও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রত্যেকটি কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করে থাকেন। এছাড়াও বলা হয়ে থাকে যে প্রধানমন্ত্রী অত্যন্ত সম্মানজনক পদমর্যাদার অধিকারী হন এবং সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তার শাসন পরিচালনার জন্য জাতীয় সংসদের কাছে বা জাতীয় সংসদের নিকট তিনি দায়ী থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা
এখানে আরেকটি জিনিস দেখে নেই, সেটি হলো যে আমরা এতক্ষণ প্রধানমন্ত্রীর যে পদমর্যাদা বা প্রধানমন্ত্রী কি কি তার ক্ষমতা ভোগ করেন বা তার অবস্থান কি এগুলো জানলাম। সেখান থেকে আমরা উপসংহারে এভাবে বলতে পারি, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশের শাসন পরিচালনা করেন, আইন প্রণয়নে সহায়তা করেন, অর্থ ব্যবস্থার তদারকি করেন, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করেন। সর্বোপরি আমরা এভাবে বলতে পারি যে সর্বক্ষেত্রে শীর্ষস্থানীয় ভূমিকা তিনি পালন করেন। অর্থাৎ বাংলাদেশের সহকারে যে কোনো সংসদীয় সরকার ব্যবস্থার একজন প্রধানমন্ত্রী সেই দেশের শাসন কার্য পরিচালনা করা, আইন প্রণয়ন করা, অর্থ ব্যবস্থা তদারকি করা, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা থেকে শুরু করে সর্বক্ষেত্রে তিনি শীর্ষস্থানীয় ভূমিকা পালন করে থাকেন। আমরা এখন প্রধানমন্ত্রীর যে এছাড়াও যে কাজগুলো তিনি করে থাকেন সেই কাজগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন প্রথমেই আসবে আমাদের শাসন বিষয়ক ও নির্বাহী ক্ষমতা। আমরা জানি যে সংসদীয় সরকার ব্যবস্থায় সকল কর্মকাণ্ড প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে আবর্তিত হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী পুরো শাসন ব্যবস্থার নেতৃত্ব দান করেন। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা আমরা এভাবে বলতে পারি যে সকল সিদ্ধান্ত প্রধানমন্ত্রী কর্তৃক গ্রহণ করা হয় এবং রাষ্ট্রপতির যে নির্বাহী ক্ষমতাটুকু আছে, রাষ্ট্রপতিও তার এই নির্বাহী ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। অর্থাৎ রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী কর্তৃক আসলে পরিচালিত হয় এই কাজগুলো। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার যে মন্ত্রীদেরকে যাদেরকে মন্ত্রী হিসেবে নিয়োগ করেন তাদের দপ্তরও তিনি বন্টন করেন এবং আমরা এভাবে বলতে পারি যে বিচার, অর্থ, পররাষ্ট্র, শাসন বিষয়ক সকল কাজই প্রধানমন্ত্রীর পরামর্শ এবং তার মতামত অনুযায়ী পরিচালিত হয়। এমনকি প্রধানমন্ত্রী উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়োগও প্রদান করেন। অর্থাৎ এই নিয়োগগুলো রাষ্ট্রপতির নামে জারি হলেও সেখানকার প্রধানমন্ত্রীর ইচ্ছা বা অনিচ্ছার এখানে একটি মূল্য রয়েছে। এর পরের অংশে চলে যাব আমরা আইন সংক্রান্ত ক্ষমতা। আমরা জানি সংসদীয় সরকার ব্যবস্থায় বা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সংসদ আইন প্রণয়ন করে থাকে। প্রধানমন্ত্রী এই আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যেহেতু তিনি পুরো শাসন ব্যবস্থায় নেতৃত্ব দান করেন, তিনি সংসদ নেত্রী হিসেবে বা সংসদের নেতা হিসেবে কাজ করেন, এই কারণে জাতীয় সংসদে যে কোনো সরকারি বিলের ক্ষেত্রে তিনি পৃষ্ঠপোষকতা করেন এবং তাকে কেন্দ্র করেই সংসদের আইন প্রণয়ন বিষয়ক যাবতীয় কার্যাবলীগুলো পরিচালিত হয়। এরপরে আমরা চলে যাব সংসদ পরিচালনা। প্রধানমন্ত্রী সংসদের নেতা, অর্থাৎ প্রধানমন্ত্রী উপর নির্ভর করে একটি সংসদের কার্যকরী পরিচালনা। প্রধানমন্ত্রী সংসদের সাফল্যজনক সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি শুধু তার নিজ দলের সদস্যদের আস্থাভাজনই হন না, দেশকে গতিশীল ভাবে পরিচালনা করার জন্য, দেশের উত্তরোত্তর উন্নতি সাধনের জন্য সংসদে যারা বিরোধী দল থাকে তাদেরও কার্যকর ভূমিকা প্রয়োজন আছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী বিরোধী দলের আস্থা অর্জন এবং সহযোগিতা পেতে তিনি তার নেতৃত্ব দান করে থাকেন। এছাড়াও সংসদের সকল সদস্য, সেটি সরকারি দলের হোক বা বিরোধী দলের হোক, প্রত্যেক সদস্যের অধিকার সংরক্ষণে প্রধানমন্ত্রীর অনেক দায়িত্ব পালন করে থাকেন। এমনকি আমরা জানি যে রাষ্ট্রপতি সংসদের সভা আহ্বান করতে পারেন, স্থগিত করেন বা ভেঙে দেন, কিন্তু এই সকল কাজ রাষ্ট্রপতি করে থাকেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। অর্থাৎ সংসদ পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা সর্বজন বিদিত। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা চলে যাব অর্থ বিষয়ক ক্ষমতা। একটি দেশকে পরিচালনা করতে গেলে, দেশের উন্নয়নমূলক কাজ করতে গেলে সরকারের আয় করতে হয় এবং সেই আয় থেকে সরকার সরকারি ব্যয়গুলো করে থাকে। এ কারণে আমরা দেখি যে প্রতি বছর জুলাই মাস থেকে অর্থ বছর শুরু হয় এবং তার আগে জুন মাসে একটি বাজেট তৈরি করা হয়। বাজেটকে আমরা বলে থাকি একটি দেশের এক বছরের অর্থনৈতিক পরিকল্পনা। আসলে এই যে অর্থনৈতিক পরিকল্পনা, এটি সংসদে পাশ হয়, কিন্তু এই অর্থনৈতিক পরিকল্পনা যদিও অর্থমন্ত্রী
এটি সংসদে পেশ করেন, তবে এই অর্থনৈতিক পরিকল্পনায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক চিন্তা ভাবনার পরিস্ফুটন ঘটে থাকে, তার দৃষ্টিভঙ্গির প্রকাশ পাওয়া যায় এই বাজেটে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে প্রধানমন্ত্রীর পরামর্শ এবং নির্দেশক্রমে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন করেন এবং সেই বাজেট সংসদে উপস্থাপন করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি প্রশাসনিক ব্যয় নির্বাহে অর্থমঞ্জুরি প্রদান করতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর চলে যাব আমরা পরবর্তীতে রাষ্ট্রীয় কাজের সমন্বয়। প্রধানমন্ত্রী যেহেতু সরকার প্রধান, প্রধানমন্ত্রী যেহেতু সংসদের নেতা এবং সকল রাষ্ট্রের সকল কাজের কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী অবস্থান করেন, তাই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কাজের সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বলা যেতে পারে রাষ্ট্রের সকল কাজের সমন্বয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর কাঁধেই ন্যস্ত থাকে। তিনি প্রশাসনের কেন্দ্রে অবস্থান করেন বিধায় বা তাকে কেন্দ্র করে প্রশাসনের সকল কাজ পরিচালিত হয় বিধায় সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর এ কাজের মধ্যে যে সমন্বয়ের দরকার, এই সমন্বয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটি বিশাল ভূমিকা পালন করে থাকেন। এমনকি বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের পর্যালোচনা করার জন্য নিয়মিত যে বৈঠকগুলো হয়, যেটাকে আন্তঃমন্ত্রণালয়ের সভা বলা হয়ে থাকে, এই আন্তঃমন্ত্রণালয়ের সভায় পরিচালনার দায়িত্ব বা সভাপতিত্ব করে থাকেন প্রধানমন্ত্রী জাতির মুখপাত্র হিসেবে। প্রধানমন্ত্রী জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন। বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করা, দেশকে প্রতিনিধিত্ব করা, এই সকল কাজের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা অগ্রগণ্য। দেশের যে কোনো সংকটে দেশের মানুষকে জানানোর দায়িত্ব প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীকে যে কোনো সংকট সম্পর্কে অবহিত করেন। বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে বা দেশের বিভিন্ন ক্ষেত্রেও তিনি দেশের হয়ে বক্তৃতা দেন বা বিবৃতি প্রদান করেন। এরপরে আরেকটি কাজ আমরা দেখব, দলের নেতা। আমরা জানি রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী নির্বাচন করেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর দল সরকারি দল হিসেবে যেমন কাজ করে, ঠিক তেমনি তিনি প্রধানমন্ত্রী হিসেবে সরকারের দায়িত্ব পালনের পাশাপাশি দলের নেতা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, তিনি সরকারি দলের নেতা হিসেবেও কার্যকর ভূমিকা পালন করে থাকেন। সংসদে এবং সংসদের বাইরে দলের নীতি নির্ধারণ করা, দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা এবং জনগণের জীবনের উত্তরোত্তর মান বৃদ্ধির জন্য বা জনগণের সুবিধার জন্য বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা, এই সকল কাজের ক্ষেত্রে তার একটি বিশাল ভূমিকা রয়েছে। দলীয় নেতা হিসেবে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ভূমিকা তার সেই রাজনৈতিক দলকে জনগণের কাছে আরও অধিকতর গ্রহণযোগ্য করে তুলে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রধানমন্ত্রীর যে কার্যাবলীগুলো দেখলাম, এই কার্যাবলীগুলো দেখার পরে আমরা নির্দ্বিধায় এটি বলতে পারি যে সংসদীয় সরকার ব্যবস্থা পরিচালিত হয় প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে। তিনি শুধু সরকার প্রধান নন, তিনি শুধু দলের নেতা নন, তিনি সকল কাজের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে থাকেন। অর্থাৎ আমরা যদি এভাবে বলে থাকি যে প্রধানমন্ত্রী সংসদ নেতা, তিনি মন্ত্রিসভার নেতা এবং বলতে পারি যে শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। অর্থাৎ তাকে কেন্দ্র করে একটি দেশের পুরো ব্যবস্থাটি পরিচালিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শাসন বিভাগের বা নির্বাহী বিভাগের দুটো গুরুত্বপূর্ণ পদ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, তাদের পদমর্যাদা এবং কাজ ও তাদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ আইন বিভাগ, এই আইন বিভাগ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।